সৎ শাশুড়িকে চরম শিক্ষা দিল জামাই। বেকা মানুষটা মুহূর্তের মধ্যে সোজা হয়ে গেল, কিন্তু কিভাবে? বিছানায় বসে কান্না করছে লাবণী। মিজান অফিস থেকে এসে রুমে ঢুকতেই লাবণীকে কান্না করতে দেখে দৌড়ে লাবণীর কাছে এসে বিছানার পাশে বসে বলল, কি হয়েছে জান? মিজানকে দেখে লাবণীর কান্না যেন আরো বেড়ে গেল। মিজানের কাঁধে মাথা রেখে বলল, বাবা খুব অসুস্থ, আমাকে নাকি দেখতে চেয়েছে। মিজান বলল, যাও দেখা করে আসো। লাবণী বলল, তুমি তো জানো ওই বাড়িতে কোনোদিনও যাব না বলেই তোমার কাছে আমি প্রতিজ্ঞা করেছি। মিজান বলল, এইসব প্রতিজ্ঞা ভুলে যাও, তোমার জন্মদাতা বাবা অসুস্থ, সন্তান হিসেবে তোমার দেখতে যাওয়া কর্তব্য, তার সেবা করা তোমার দায়িত্ব। লাবণী বলল, তুমি বলছো যাব? মিজান বলল, জামাই হয়ে শ্বশুর শাশুড়িকে বিয়ের 3 বছর পরেও চোখে দেখেনি, অসুস্থতার সময় তোমার অবশ্যই যাওয়া উচিত। লাবণী মুখে হাসি ফুটলো, বলল, তুমি যাবে? মিজান বলল, হ্যাঁ যাব, চলো সকালেই রওনা দেই। লাবণী স্বামীর কথা শুনে খুশিতে মিজানকে জড়িয়ে ধরল। পরের দিন লাবণী বাবার বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপছে। মিজানের এক হাতে মিষ্টি, অন্য হাতে ফলের ব্যাগ। মিজান দরজা খুলে দিল। লাবণীর ছোট সৎবোন কলি ভেতরে ঢুকতেই লাবণীকে জড়িয়ে ধরলো, দুলাভাইকে সালাম দিল। কলি বোনির সাথে কথা বলছিল। এমন সময় মর্জিনা বেগম তার বেডরুম থেকে বের হতে বলল, কলি কে এসেছে রে? বলতে বলতে পাশে এসে দাঁড়িয়ে লাবণী আর মিজানকে দেখে চোখের ভুক কুঁচকে ফেলল। মিজান শাশুড়িকে সালাম করতে যাবে, শাশুড়ি পা সরিয়ে নিল। লাবণী বলল, মা তুমি কেমন আছো? কোনো উত্তর না দিয়ে চোখ মুখ গরম করে কলিকে বলল, এদের খবর দিয়েছে কে? এরা এ বাসায় কেন এসেছে? লাবণী স্বামীর সামনে মায়ের এমন কথায় খুব অপমানিত বোধ করলো। মিজান শাশুড়ির এমন ব্যবহার দেখে বুঝলো, মনে মনে বলল, তাহলে লাবণী যা বলছে তাই সত্য। এই মহিলা তো সুবিধার না, আমার বউকে বিয়ের আগে অনেক কষ্ট দিয়েছে। আমি ভালো করেই জানি আমার দরজাল শাশুড়িকে ভালো করতে কোন মেডিসিন প্রয়োগ করতে হবে। লাবণী কলিকে বলল, ছোট চিন্তা করিস না, বাবাকে দেখে আমরা একটু পরেই আমরা চলে যাব। মিজানকে বলল, চলো বাবার রুমে যাই। মিজান একটু মুচকি হেসে বলল, স্ত্রীর মা মানে আমারও মায়ের মতো, তাই সব কথা মায়ের সাথে শেয়ার করা যায় না, বা ভদ্রতার খাতিরে করতেও পারবো না। তবু একটা বিষয় জানার পর থেকে মাথার ভেতর সেই বিষয়টা শুধু ঘুরঘুর করছে। মা আপনাদের বাড়ি তো চন্দনাইশ। মর্জিনা বেগম বলল, হ্যাঁ চন্দনাইশ। মিজান বলল, আপনি তো চন্দনাইশ হাই স্কুলে পড়াশোনা করেছেন। মর্জিনা বলল, করেছি, তো কি হয়েছে? মিজান শাশুড়ির কানে কানে মুখটা নিয়ে বলল, আপনার স্কুলের একটা টিচার আমার বড় ভাই। আপনি আমার শাশুড়ি শুনে আমাকে সেদিন আপনার সম্পর্কে অনেক কিছুই বলল। মর্জিনা বেগম মিজানের কথা শুনে কিছুটা ভয় পেয়ে চমকে গেল। আমতা আমতা করে বলল, কি বলছো? কোন স্যার তোমার বড় ভাই? মিজান লাবণীকে বলল, কি ব্যাপার, দরজায় দাঁড় করিয়ে রাখবে, ভেতরে নেবে না? কলি দুলাভাইয়ের হাত থেকে মিষ্টি ও ফলের প্যাকেট নিয়ে বলল, আসেন দুলাভাই, ভেতরে আসেন। লাবণী কলি ভেতরে চলে গেল। মিজান শাশুড়িকে বলল, আম্মা আমি কিন্তু শিং মাছের ঝোল খুব পছন্দ করি, বলেই চলে গেল। মর্জিনা বেগম চিন্তায় পড়ে গেল, মনে মনে বলল, হাই স্কুল জীবনের কোন খবরটা আবার মিজান জেনে ফেললো? ভালোই তো ছিলাম, এই আপদ আবার বিপদ হয়ে না দাঁড়ায়। শফিক সাহেব বিছানায় খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। লাবণী দৌড়ে গিয়ে শফিক সাহেবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিজান এসে শ্বশুরকে সালাম করে পাশের চেয়ারে বসলো। শফিক সাহেব বলল, আরে পাগলি কাঁদছিস কেন? আমার কিছুই হয়নি, আমি এখন অনেক সুস্থ, যতটা অসুস্থ ছিলাম। তোকে আর জামাইকে দেখে অনেকটা ভালো লাগছে। মিজান বলল, বাবা কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলতে পারেন। শফিক সাহেবের চোখে পানি, চোখ মুছতে মুছতে বলল, বাবা সবচেয়ে বড় সমস্যা তো তুমিই সমাধান করে দিয়েছো। আমার মা মরা মেয়েটাকে তুমি বিয়ে করে অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছো। লাবণী বলল, বাবা তোমার জামাই তোমার পছন্দের মিষ্টি রসমালাই নিয়ে এসেছে, তুমি বসো আমি নিয়ে আসছি। বলেই লাবণী চলে গেল। মিজান শ্বশুরের পাশে গিয়ে বসে বলল, বাবা আমার মনে হয় আপনার অসুস্থতার মেইন কারণ আমার শাশুড়ি, আমার শাশুড়ির খারাপ ব্যবহার। শফিক সাহেব জামাইয়ের কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আসলে ওকে আমি নিয়ন্ত্রণ করতে পারিনি। মিজান বলল, এবার নিয়ন্ত্রণে চলে আসবে, একটু অপেক্ষা করুন। শফিক সাহেব বলল, কি বলছো বাবা? মিজান বলল, অন্যায়ের শেষ হবে, আপনি শুধু দোয়া করবেন। শফিক সাহেব জামাইয়ের কথার মানে বুঝলো না। লাবণী মিজানকে নিয়ে তার রুমে প্রবেশ করে বলল, এইটা আমার রুম ছিল, এখন কেউ থাকে না, আমরা এসেছি দেখে কলি কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, দেখেছো? মিজান এদিক ওদিক তাকিয়ে চিৎকার করে বলল, কি ব্যাপার লাবণী, আমি এই বাড়ির জামাই,
আরো নতুন জামাই? কখন এসেছি? এখনো কোনো নাস্তা পানি সামনে আসলো না। অনেকে তো জামাই না হয়েও বাসায় এসে বেডরুমে বসেও কিছু খেয়েছে, আবার বাহিরে বসেও খেয়েছে। আমার বেলায় এত প্রবলেম? এমন ভাবে কথাগুলো বলল যেন শাশুড়ি শুনতে পায়। মর্জিনা জামাইয়ের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। মনে মনে বলল, এই শালার পুত তো খুবই ডেঞ্জারাস। কি সব বলছে? এত খবর জানলো কিভাবে? এমন সময় কলি বোনের রুমের ভেতর ঢুকে মিজানকে বলল, দুলা ভাই রাগ করবেন না, ড্রয়িং রুমে আপনার জন্য নাস্তা দেওয়া হয়েছে, আপনি আসুন নাস্তা খাবেন। লাবণী মিজানের এমন আচরণ দেখে অবাক। মনে মনে বলল, কি ব্যাপার, এটা কি আমার জামাই? ও তো এমন না, তবে বাবার বাড়ি আসার পর থেকে কেমন যেন আচরণ করছে। মিজান বলল, চলো আগে নাস্তা খেয়ে নেই, তারপর শালিকা তোমার সাথে একান্তে কথা বলবো, বলেই চলে গেল। নাস্তার টেবিলে সাজানো নাস্তা দেখে মিজান উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, লাবণী এসব কি নাস্তা? আমরা যা নিয়ে এসেছি সেগুলোই তো সাজিয়ে আমাকে খেতে দিল। অনেকে জামাই না হয়ে রসে ভিজানো পিঠা, নারকেলের দুধে ভিজানো পিঠা বাসায় এসে পাশাপাশি বসে আয়েশ করে খেতে পারে, আর আমি মেয়ের জামাই হয়ে রসে ভেজানো পিঠা তো দূরের কথা, শুকনো পিঠাও পেলাম না। মর্জিনা বেগম মিজানের কথা শুনে বারবার নার্ভাস হয়ে যাচ্ছে, কেমন যেন একটা ভয় ভয় পাচ্ছে। কলি বলল, ভাইয়া আপনি বসুন, বিকেলে আমি পিঠে বানিয়ে দেব। মিজান বলল, পিঠা বানাবে? তাহলে তো আমার বড় ভাই রেজাও সেই পিঠা খুব ভালোবাসে, তাকে খবর দেই। মর্জিনা বেগম এই কথা শোনা মাত্রই রান্নাঘরের দিকে চলে গেল। মিজান বাঁকা চোখে তাকিয়ে বলল, কলি তুমিও বসো, আমাদের সাথে নাস্তা করবে। আম্মা তো চলে গেল, ইচ্ছে ছিল আম্মার সাথে একসাথে নাস্তা করব। যাই হোক, আম্মাকে বলো ভালো করে বিকেলে রসের পিঠা বানাতে, আমি রেজা ভাইকে ফোন করে আসতে বলছি। এমন ভাবে কথাগুলো বলছে যেন শাশুড়ি শোনে। রান্নাঘরে বসে মর্জিনা বেগম জামাইয়ের কথা শুনে তেলে বেগুনে যেন জ্বলছে, সহ্য করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না, শুধু গলা কাটা মুরগির মতো ছটফট করছে। মিজান বাহির থেকে এসে বাজারে ব্যাগ হাতে নিয়ে রান্নাঘরের সামনে আসতে দেখলো শাশুড়ি রান্না করছে। একটু মুচকি হেসে রান্নাঘরে প্রবেশ করে বলল, আম্মা কি রান্না করছেন? মর্জিনা বেগম মিজানকে দেখে কিছুটা ভয় পেয়ে আমতা আমতা করে বলল, তোমার জন্য মাংস রান্না করছি। মিজান বলল, আম্মা কলির কাছে জানতে চেয়েছিলাম ফ্রিজে হাঁসের মাংস আছে কিনা, বলল নেই, তাই বাজার থেকে দুটো হাঁস নিয়ে আসলাম, রাতে রান্না করবেন, আপনার হাতের রান্না নাকি অনেক সুস্বাদু, রেজা ভাই বলেছে। মর্জিনা চমকে গেল। মিজান বাজারের ব্যাগ রেখে চলে আসলো। মর্জিনা বেগম আবারও টেনশনে পড়ে গেল। মনে মনে বলল, কোন ঝামেলায় পড়লাম, উঠতে বসতে কেমন একটা বিপদ বিপদ, প্যারায় আছি। বেডরুমে ঢুকতে দেখলো লাবণীকে জড়িয়ে ধরে কলি কাঁদছে, আর কি যেন লাবণীকে বলছে। মিজান কাছে দিয়ে পাশে গিয়ে দাঁড়ালো। কলি চোখের পানি মুছে বলল, আপু আমি যাই, বলেই কলি চলে গেল। মিজান লাবণীর কাছে জানতে চাইলো কলি কান্না করছে কেন, কি হয়েছে। লাবণী বলল, তুমি তো জানো কলি মনিরকে ভালোবাসে, কিন্তু দিন দিন মনিরের সাথে ওর দূরত্ব বাড়ছে। মিজান বলল, এই দূরত্ব বাড়ার কারণটা নিশ্চয় তোমার মা। লাবণী মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে বুঝলে? মিজান লাবণীকে পেছন থেকে জড়িয়ে ধরে গালের কাছে মুখটা নিয়ে বলল, তোমার বাড়িতে ঢুকেই A to Z বুঝতে পেরেছি, তোমার মা হলো একজন বিশাল বড় মাপের খলনায়িকা। নায়ক যখন এন্ট্রি নিয়েছে তখন খলনায়িকার পতন তো হবেই। লাবণী বলল, কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। মিজান বলল, বুঝবে একটু পর, বলেই লাবণীকে শক্ত করে জড়িয়ে ধরলো। শ্বশুর রুম থেকে শুয়ে শুয়ে বলল, কলি তোর মাকে এক কাপ চা দিতে বল। মিজান রুম থেকে বের হয়ে শ্বশুরের গলার আওয়াজ শুনে সোফার দিকে তাকিয়ে দেখলো শাশুড়ি বসে বসে মোবাইল টিপছে, কিন্তু স্বামীর কথার ভ্রুক্ষেপ করছে না। মিজান শাশুড়ির পাশে বসে বলল, আম্মা কি করছেন? মর্জিনা বেগম চমকে উঠে হাত থেকে মোবাইলটা পাশে রেখে বলল, তুমি কখন আসলে? মিজান বলল, আম্মা আমার শ্বশুর আব্বা অনেকক্ষণ যাবত এক কাপ চা চাচ্ছে, আর আপনি এত কাছে বসেও শুনছেন না। মর্জিনা বেগম বলল, আমি মোবাইলে ভিডিও দেখছিলাম। মিজান বলল, আপনাদের ইয়াং বয়সের সময় যদি ভিডিও ফোনের মোবাইল থাকতো তাহলে হয়তো রেজা ভাইয়ের কাছে আপনার আর রেজা ভাইয়ের মোবাইলের অনেক ভিডিও থাকতো। মর্জিনা বেগম মিজানের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। মনে মনে বলল, বজ্জাত জামাই আমার আর রেজার বিষয়ে সব জানে, ওকে না থামালে আমার কপালে দুঃখই আছে। মিজানের হাত ধরে বলল, বাবা আমি তোমার মায়ের মতো না, তুমি আমার মেয়েদের সামনে আমাকে ছোট করো না, মেয়েরা জানতে পারলে খুব কষ্ট পাবে, আমাকে নিয়ে বাজে ধারণা জন্মাবে ওদের মনে। মিজান বলল, আপনি মেয়েদের সামনে কতবার আমার শ্বশুরকে অপমান করেছেন, তখন কি আমার শ্বশুর ছোট হয়নি মেয়েদের সামনে? অপমান বোধ করেনি? নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 0। মর্জিনা বেগম মাথা নিচু করে বলল, আমার ভুল হয়েছে। মিজান বলল, ঠিক আছে, ভুল যখন স্বীকার করছেন
তখন আমি আর কাউকে কিছু বলবো না, কিন্তু যদি সবার সাথে উল্টোপাল্টা ব্যবহার করেন তাহলে আপনার খবর আছে। মর্জিনা বেগম মাথা নেড়ে বলল, আচ্ছা বাবা। মিজান বলল, যান আব্বাকে এক কাপ চা দিয়ে আসুন। আর একটা কথা শুনুন, মনির অনেক ভালো ছেলে, গরিব বলে অবহেলা না করে ওদের বিয়ের ব্যবস্থা করুন, যা টাকা খরচ হয় আমি দেব বলেই চলে গেল। পাশে বসে মর্জিনা বেগম শফিক সাহেবের হাতে এক কাপ চা দিয়ে বলল, আর কিছু খাবে? শফিক সাহেব চায়ের কাপ হাতে নিয়ে মুচকি এসে মনে মনে বলল, আমি সব শুনেছি, আমার জামাই আসলে একটা জিনিস, একেই বলে শক্তের ভক্ত নরমের জম। প্রিয় ভিউয়ার, ভালোবাসা ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়, আর তাতে যদি কাজ না হয় তখন ভিন্ন পথ অবলম্বন করা দোষের কিছু নয়। গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোরশেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।